অবশেষে আমেরিকার প্রস্তাবে সায় দিল ইউক্রেন। ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলো ইউক্রেন, কিন্তু প্রশ্ন উঠছে যে এরপর কি করবে রাশিয়া। কারণ ৩০ দিনের যুদ্ধবিরতিতে অবশেষে সম্মত হয়েছে। ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি, মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মতি জানানোয় ফের পথ পরিবর্তন। আমরা এই নিয়ে কথা বলবো। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অর্পণ, আমরা দেখেছিলাম যে জেড্ডাতে বৈঠক হয়েছিল, তারপরেই এই সিদ্ধান্ত, ঠিক কি বলা হয়েছে এই বিষয়ে? দেখো যে নিয়ে আমরা বারবার খবর দেখিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছেছিল এবং আমেরিকা বারবার বলেছিল যুদ্ধবিরতি যাতে করা হয়। এবং ট্রাম্প যখন ক্ষমতায় আসে তার প্রথম কাজই ছিল যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে তার সেটা পুরোপুরিভাবে থামানোর চেষ্টা। সেই কারণে কিন্তু তিনি বারংবার বৈঠক করেছেন এবং বার্তাও দিয়েছেন। এবং ইউক্রেনকে যেভাবে ক্ষমতায় আসার পর বাইডেন কিভাবে হেল্প করেছে সেটা যেমন রিভিল করেছেন, এক কথা বলা যেতে পারে কত টাকা মার্কিন সাহায্য দেওয়া হয়েছে সেটাও যেমন রিভিল করেছেন ট্রাম্প, সেই সঙ্গে এটাও জানিয়েছিলেন যে এই যে যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে তার একটা শেষ হওয়া দরকার। সেই কারণে তিনি বারবার যুদ্ধবিরতির কথা বলেছিলেন। সেই নিয়ে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয় জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে, তার চরম পর্যায়ে পৌঁছয়। এবং যা খবর আমাদের কাছে আজ ভারতীয় সময় বুধবার ভোরে আবারও মার্কিন যারা কূটনীতিবিদ রয়েছে যারা তাদের সঙ্গে কিন্তু ইউক্রেন প্রশাসনের একপ্রস্ত বৈঠক হয় এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত হয় যে এবার যুদ্ধবিরতির পথে হাঁটতে চলেছে ইউক্রেন। তবে সেই সময়সীমাটা মাত্র ৩০ দিনের জন্য। কারণ আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যদি যুদ্ধবিরতি না মানা হয় আমেরিকা যে হেল্প ইউক্রেনকে করছে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, এবং তা বন্ধ করেও দেওয়া হয়েছিল। কিন্তু আজকে এই সিদ্ধান্তের পর আবারও আমেরিকা যেভাবে ইউক্রেনকে সাহায্য করত সেই সাহায্য কিন্তু আমেরিকা করবে বলে জানিয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া কবে রাজি হয় যুদ্ধবিরতির জন্য। কারণ আজকে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ৩০ দিনের জন্য নিয়েছে ইউক্রেন, সেখানে কিন্তু জেলেনস্কি একটা সোশ্যাল সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন যেখানে বলা হচ্ছে যে ইউক্রেন বরাবরই কিন্তু শান্তির জন্য তৈরি ছিল, তারা এই যুদ্ধবিরতি করতে পারেনি, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে রাশিয়া। এই টুইটের পর থেকেই কিন্তু জল্পনা তৈরি হয় যে এবার কি তাহলে যুদ্ধবিরতি হতে চলেছে, এবং শেষে দেখা গেল যে ইউক্রেন কিন্তু ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিল। তবে রাশিয়া এখনো পর্যন্ত স্পিকটি নট, তারা এখনো কিচ্ছু জানায়নি। গোটা বিশ্ব তাকিয়ে আছে রাশিয়া কি সিদ্ধান্ত নেয়। রাশিয়া যে সিদ্ধান্ত নেবে তারপরেও কিন্তু পুরোপুরিভাবে যুদ্ধবিরতির একটা সম্ভাবনার ইঙ্গিত বা মিলতে পারে বলে মনে করছে বিশ্ব কূটনীতিকরা। অভিক, ধন্যবাদ তোমায়। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে সৌদি আরবের জেড্ডাতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মিলিত হয়েছিলেন দুই দেশের প্রতিনিধিরা। ট্রাম্প প্রশাসনের তরফে ছিলেন ইউএস সেক্রেটারি মার্কো রুবিও এবং নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস, এবং অন্যদিকে হাজির ছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম ঘনিষ্ঠ আন্দ্রে ইয়ারম্যাক। এবং সৌদি আরবে উপস্থিত থাকলেও বৈঠকে যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত ৩০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে ইউক্রেন এই সম্মতি দিয়েছে এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সম্মতি দিতেই সিদ্ধান্ত বদল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা এই নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাজাগোপাল বাবু, আমরা দেখেছিলাম যে বাদানুবাদ হয়েছিল সেই বাদানুবাদের পর আন্তর্জাতিক সমীকরণ কিছুটা হলেও বদলেছিল, কিন্তু এবার ইউক্রেনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ৩০ দিনের জন্য তারা যুদ্ধবিরতির ঘোষণা করেছে, এর ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এরপর তাহলে রাশিয়া কি করতে পারে? কোথাও গিয়ে কি ফের একবার আন্তর্জাতিক সমীকরণ বদলাতে চলেছে? হ্যাঁ, দেখুন, মোটামুটি ভাবে ইউক্রেন আত্মসমর্পণ করতে চাইছে। তারা যুদ্ধ টেনে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা নেই। এতকাল সে যুদ্ধ করেছিল বহির্বিশ্বের সমর্থনে, বাইডেন সরকারের সমর্থনে। ইউরোপের দেশগুলোর অনেকেই তাদেরকে সামরিক আর্থিক সাহায্য করেছিল। আমেরিকা নতুন প্রশাসন, ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে তারা সাহায্য করবেন না। এই জায়গায় দাঁড়িয়ে ইউক্রেন বুঝতে পারছে তার সঙ্গে, তার পুতিনের সঙ্গে লড়াই করা প্রায় অসম্ভব। এটা একটা দিক। এবং ইউরোপের অনেক দেশ আছে যারা সাহায্য করতে চাইছে নিজেদের স্বার্থে। পুতিনের যদি আগ্রাসী ভূমিকা বেড়ে যায় তাহলে অনেকেই ভাবছে তাদেরও অবস্থা খারাপ হচ্ছে, মানে তারা বলছে আমরা এগিয়ে আসবো, সাহায্য করব। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সে ধরনের তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। তারা পুতিনের সঙ্গে তেল কিনবে না বলছে, নিজেরাই তেল কিনেছে। অনেক কিছুই দেখা গেছে। এই সব দেখে
জেলেনস্কি বুঝতে পারছে যুদ্ধ আর করা যাবে না, এবার একটা সিজ ফায়ার বা যুদ্ধ বিরতি ঘোষণা হোক। সে 30 দিনের বা একটা প্রথম পদক্ষেপ হিসেবে 30 দিনের যুদ্ধবিরতি সে রাজি হয়েছে সৌদিতে আমেরিকার সঙ্গে আলোচনা। এটা তো ঠিকই ব্যাপার, কিন্তু পরবর্তী ব্যাপার যেটা গিয়ে দাঁড়াচ্ছে রাশিয়া এখানে কতটা আগ্রহী হবে। রাশিয়া দেখুন একেবারে বুঝে গেছে যে তার সমর্থনে ট্রাম্প আছে, যেহেতু তার সমর্থনে ট্রাম্প আছে রাশিয়াও সহজে যুদ্ধটাকে থামাবে না, এবং থামালেও ও যে জিনিস চেয়ে বসবে সেটা হয়তো ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া মুশকিল হতে পারে। যেগুলো সে দখল করে নিয়েছে সেগুলো একটাও ছাড়বে না, হয়তো বলতে পারে যে আরো কিছু এলাকা ওদের রয়েছে সেগুলো দাও। এখন তো বোঝাই যাচ্ছে যে যেহেতু রাশিয়া অনেকটাই মানে যে বার্গেনিং পাওয়ার রাশিয়ার অনেকটাই বেশি, আর এই সময় সব ছেড়ে দিয়ে তো কেউ তো যুদ্ধবিরতি করতে চাইবে না, ও নিশ্চয়ই ওর দাবি আদায় করে বসতে চাইবে। এখন আমেরিকাও যদি বলে আমি তোমাদেরকে সিকিউরিটি দেবো, এর বদলে আমাকে মিনারেল আর এগুলো দিতে হবে, মানে যে সমস্ত খনিজ সম্পদ আছে, রেয়ার মেটেরিয়ালস গুলো আছে সেগুলো আমাকে খনন কাজে আমাদের রাইস দিতে হবে। এইসব মিশিয়ে প্রায় ইউক্রেন হারিয়ে যাওয়ার মতো জায়গায় দাঁড়িয়েছে। এখন দেখা যাক কতটা পুতিনের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে কিনা। তবে এই মুহূর্তে খুব যে পুতিন সহজ শর্তে ইউক্রেনের দাবিগুলো মেনে নেবে বা যুদ্ধবিরতিতে রাজি হবে এটা কিন্তু মনে হয় না, ওর বড় কড়া শর্তই থাকবে। হ্যাঁ, কোথাও গিয়ে যে চুক্তিও আমরা দেখেছিলাম যে আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে যে খনিজ চুক্তি হওয়ার কথা ছিল সেই নিয়েও একটা টানাপোড়েন চলছিল, কোথাও গিয়ে কি সেই চুক্তি স্বাক্ষর করার ক্ষেত্রেও কি খানিকটা নরম হয়েছে দুপক্ষ, কি মনে হয়? ইস্যুটা তো দেখুন জেলেনস্কি বুঝে গেছে যুদ্ধ করার দরকার নেই, এবং ট্রাম্পের কিছুটা হলো এর উপর চাপ আছে, কেননা সে তার ইলেকশন প্রমিস ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার। তারা এটাও আমেরিকাও চাইবে না যে পুতিন যুদ্ধ করুক। যুদ্ধ হয়তো এই মুহূর্তে কিছুদিন হয়তো থামবে না, কিন্তু কোল্ড ওয়ার তো লেগেই থাকবে। ওটা পুতিন যেগুলো দেখুন ব্যাপারটা হচ্ছে পুরোপুরি মানে স্বার্থের লড়াই। হ্যাঁ আমি ইউক্রেনের এতগুলো খনিজ এলাকা আছে সেগুলো আমি দখল করব, এটাই হচ্ছে যে পুতিনের লক্ষ্য। 14 সালে ক্রিমিয়া যখন নিয়ে নিল কোনো বিশ্ব থেকে তেমন ভাবে প্রতিবাদ আসেনি, ইউক্রেনের সে সামর্থ্য ছিল লড়াই করা। ইউক্রেন বুঝে গেছে এবার ছেড়ে দিলে সব যাবে, তাই ওর সমর্থনে অন্য দেশও হাজির হয়েছে। তারাও বুঝেছে ইউক্রেন নিয়ে নিলে এরপরে হয়তো লাটভিয়া নেবে, এরপরে হয়তো পোল্যান্ড নেবে, তারাও একসঙ্গে এগিয়ে এসছে। কিন্তু তাদের সামগ্রিক মানে যে সামরিক শক্তি সেটা সীমিত, এবং ন্যাটো যে কত প্রকারে সাহায্য করতে পারবে এই ট্রাম্প সাথে তারাও সন্দিহান। এই জায়গায় দাঁড়িয়ে পুতিনকে অনেকটাই লোকে এখন আর পুতিনের দয়া মায়ার উপরই হয়তো অনেকেই বিশ্বাস করছে। এখন দেখা যাক যে যুদ্ধবিরতি চেয়েছে কিভাবে ট্রাম্প সেটাকে ফোর্স করতে পারে ইউক্রেনকে রাশিয়াকে সেই শর্তে আসতে। এখন যেহেতু ট্রাম্পের মতো মাথা গরম করার লোকও নেই, জেলেনস্কিও দেখা গেছে মাথা গরম করে ফেলছে, এবং এখন যেটা দেখা গেল যে ওরা দুজনকে বাদ দিয়ে যে আলাপ আলোচনা হয়েছে অনেকটাই ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। গোড়ার দিকে এটা হলে হয়তো এই জিনিসটা হতো না। এখন আগামী দিনই বলবে কোথায় যাবে, কি যাবে না যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদেরও নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।